সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান কায়েস, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সবাইকে আমার বিডি ল সাজেস্ট এই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা বর্তমানে খুবই ট্রেন্ডিং এবং অ্যালার্মিং একটা বিষয়। সেটা হলো ছেলেদের পক্ষে যৌতুকের মামলা, অর্থাৎ ছেলেরা কি ইচ্ছা করলে যৌতুকের মামলা করতে পারে, নাকি যৌতুকের মামলা শুধুমাত্র মেয়েরাই করতে পারে। ছেলেরা কখন যৌতুকের মামলা করতে পারে, এই বিষয়টা জানার জন্য গত কয়েকদিন থেকে আমার অনেক প্রবাসী ভাইরা আমাকে ফোন দিয়েছে যে ছেলেরা কি ইচ্ছা করলে যৌতুকের মামলা করতে পারে। আমার প্রবাসী ভাইদের সেই সমস্ত প্রশ্নের উত্তরের আলোকে আজকের এই ভিডিওটি প্রস্তুত করা হয়েছে যে ছেলেরা কখন যৌতুকের মামলা করতে পারে, কিভাবে করতে পারে, কোন কোর্টে যৌতুকের মামলা করতে হবে, এই সকল প্রশ্নের বিস্তারিত উত্তর ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন এবং ভিডিওটি স্কিপ করার কোনো সুযোগ নেই। সম্মানিত সুধী, আমার এই ভিডিওর বিষয়বস্তু দেখে অনেকে অবাক হয়েছেন যে ছেলেরা কি আবার যৌতুকের মামলা করতে পারে। আমরা সেই অনেক আগ থেকে জানি যে যৌতুকের মামলা, নারী ও শিশু নির্যাতনের মামলা একমাত্র মেয়েরাই করতে পারে। তাহলে যৌতুকের মামলা কিভাবে ছেলেরা করতে পারে? আসুন আমরা জেনে নেই যৌতুকের মামলা ছেলেরা কিভাবে করতে পারে। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো, গত কয়েকদিন আগে সৌদি আরবের জেদ্দা থেকে আমার এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজটা ছিল ঠিক নিম্নরূপ এমন যে, ওনার মা যখন জীবিত ছিল তখন খিলগাঁওয়ের তালতলাতে ওনাকে 3 কাঠা জমি হেবা করে দিয়েছিল। হেবা করার পর উনি যখন দলিলটা প্রাপ্ত হলেন, উনি জমিটা জমা খারিজ করে উনি দেশের বাইরে সৌদি আরব চলে গেলেন। সৌদি আরব থেকে এসে উনি যখন বিয়ে করলেন, বিয়ে করার পর উনি আবার সৌদি আরব গেলেন এবং ওই সৌদি আরব থাকা অবস্থায় উনি যখন ওই জায়গাতে কাজ শুরু করছেন, বাড়ির কাজ শুরু করছেন, এমত অবস্থায় ওনার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে ওনাকে না জানিয়ে। উনি যখন ওনার স্ত্রীকে ফোন দিলেন, কী ব্যাপার, আমার বাড়িতে না জানিয়ে তুমি কেন বাপের বাড়িতে চলে গেলে? তখন ওনার স্ত্রী স্বামীর বাড়িতে আসার যে শর্ত দিয়েছে সেটা হলো, ওই যে ওনার মা ওনাকে 3 কাঠা জমি দিয়েছে, সে 3 কাঠা জমি স্ত্রীকে লিখে দিতে হবে। এখন ওনার প্রশ্ন হলো, এমত অবস্থা আমার কী করণীয়? যে এই জায়গাটা আমার মা আমাকে হেবা করে দিয়েছেন, আমি কেন আমার স্ত্রীকে দিয়ে দেব? আমি কি আইনত কিছু করতে পারি? হ্যাঁ, আপনি আইনত করতে পারেন। আপনি এখন ইচ্ছে করলে আপনার স্ত্রীর নামে যৌতুকের মামলা করতে পারেন। এটাই হলো যৌতুকের কারণ উদ্ভবের অন্যতম একটা কারণ। এবং আমাদের আইনে, অর্থাৎ যৌতুক নির্ণয় আইনে যে ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যায় কিন্তু স্পষ্ট বলা আছে কোনো ব্যক্তি, অর্থাৎ এখানে নারী অথবা পুরুষ কারোর নাম উল্লেখ নাই। এই কারণে যৌতুক নির্ণয় আইনের 3 ধারাতে ইচ্ছা করলে পুরুষও মামলা করতে পারে। এবং এই প্রশ্নটা, অর্থাৎ স্ত্রীর নামে যৌতুকের মামলা করতে পারে কিনা, এই প্রশ্নটা শুধুমাত্র আমার ওই প্রবাসী ভাইয়ের না, এই প্রশ্নটা হাজারো মানুষের, হাজারো পুরুষের স্ত্রীদের যে একটা নীরব নির্যাতন পুরুষ সহ্য করে যাচ্ছে, তার জন্য ইচ্ছা করলে পুরুষ কিন্তু আইনের আশ্রয় নিতে পারে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আসুন আমরা শুরুতেই জেনে নিই যৌতুক অর্থ কী। যৌতুক অর্থ হলো বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে বিবাহের সময় বা তৎপূর্বে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকার জন্য যে একটা শর্ত দেওয়া হয় অথবা যে একটা কন্ডিশন দেওয়া হয়, সেটাকে আইনের ভাষায় যৌতুক বলা হয়। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি, এখানে নারী অথবা পুরুষ কারোর নাম উল্লেখ করা হয় না। সুতরাং এখানে ইচ্ছা করলে যৌতুক নিরোধ আইন 2018 সেকশন 3 অর্থাৎ ধারা 3 অনুযায়ী ইচ্ছা করলে কোনো পুরুষও এই আইনের আশ্রয় নিতে পারবেন। আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপট এমন দাঁড়িয়েছে যে স্ত্রী যদি স্বামীর কাছে যৌতুক চায় আর স্বামী যদি দিতে না পারে, উল্টো স্ত্রী কিন্তু স্বামীর নামে যৌতুকের মামলা করে। এক্ষেত্রে স্বামীদের কিছুই করার থাকে না। এই কারণে যখনই এমন কোনো পরিস্থিতির উদ্ভব হবে যে মোহরানার টাকা ছাড়া আপনার কাছে আরও বাড়তি কিছু চায়, আরও বাড়তি কিছু তার চাহিদা থাকে, জমি, ফ্ল্যাট, গাড়ি, এই ধরনের কোনো বাড়তি যদি চাহিদা থেকে থাকে, তাহলে কিন্তু পুরুষ ইচ্ছা করলে আইনের আশ্রয় নিতে পারবেন। যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনগুলোতে কিন্তু অনেক ফাঁকফোকর থাকে। এই কারণে অধিকাংশ আইন যেহেতু মেয়েদের পক্ষে কথা বলে এবং মেয়েদের পক্ষেই অধিকাংশ আইন, এই কারণে অনেক পুরুষ নির্যাতনের শিকার হয়, যারা মানে এই নির্যাতনের কথা নীরব, এই তাদের দুঃখের কথা কোনো মানুষকে তারা বলতে পারে না। এই কারণে স্ত্রী যদি আপনার চাহিদা অতিরিক্ত হয় এবং আপনার মোহরানার চেয়ে অতিরিক্ত বেশি ডিমান্ড করে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করবেন। এক্ষেত্রে কিন্তু আইন আপনাদেরকে সুযোগ দিয়েছে, সুতরাং আপনারা আইনের আশ্রয় নিতে কখনোই ভুল করবেন না। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে পুরুষ যদি যৌতুকের মামলা করে থাকে, তাহলে এই মামলাটা কতটুকু গ্রহণযোগ্য হবে, অর্থাৎ এই মামলাটা কি উনি ইচ্ছা করলে রেমেডি পাবে কোর্টে, উনি কি ইচ্ছা করলে কোনো প্রতিকার পাবে?
যেহেতু আমি পূর্বে উল্লেখ করেছি যে যৌতুক নিরাপদ আইনের সেকশন 3-তে বলা হয়েছে কোনো ব্যক্তি, এখানে নারী অথবা পুরুষ কারো কথা উল্লেখ করা নাই, সুতরাং ইচ্ছা করলে পুরুষ এখানে অবশ্যই আইনের আশ্রয় নিতে পারবে। এবং পুরুষ যদি যৌতুক নিরাপদ আইনের 3 ধারাতে মামলা করে, সেক্ষেত্রে মামলাটা একেবারে 100% গ্রহণযোগ্য, এতে একদম বিন্দুমাত্র কোনো ভুল নাই। ইনশাল্লাহ পরবর্তী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে একজন পুরুষ যৌতুক মামলা একদম দায়ের থেকে শুরু করে কিভাবে একদম ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা রায় পর্যন্ত নিতে পারেন এবং মামলা দায়ের করতে কী কী উপাদান লাগে, ইনশাল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় পর্বে আপনাদেরকে উপস্থাপন করা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি ইউটিউব চ্যানেল বিডি ল সাজেস্ট এবং আমার ফেসবুক পেজ বিডি ল সাজেস্ট অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।